আত্মতুষ্টি, দুর্ভাগ্য, গ্যালারি শো। ইস্টবেঙ্গল সংক্রান্ত এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। আত্মতুষ্টি, দুর্ভাগ্য, গ্যালারি শো। আপনারা দেখবেন এই মুহূর্তে যে বাজারে যেসব আলোচনা চলছে বিভিন্ন ইস্টবেঙ্গল ফ্যানদের মধ্যে, সে ডিজিটালি হোক বা বাস্তবে, সেখানে দেখবেন এই তিনটে শব্দ খুব ঘুরে ফিরে আসছে: আত্মতুষ্টি, দুর্ভাগ্য আর গ্যালারি শো। এবার এইটা নিয়ে কিন্তু আমাদের ইস্টবেঙ্গল ফ্যানদের একটা বেজায় একটা বাজে ধারণা আছে। ধারণা শুধু যে আমাদের সাংবাদিক লালটু বাবুর আছে তা নয়, ধারণা অনেকেরই আছে এবং এই বিষয়ে একটা ভ্রান্ত ধারণা আলোচনা করি। প্রথমে আসি গ্যালারি শো সম্পর্কে। তো গ্যালারি শো সম্পর্কে বলতে গেলে বলি যে আমার পরিচিত এক ইস্টবেঙ্গল ফ্যান গতকাল ম্যাচ দেখতে দেখতে ম্যাচ শেষে যখন আলোচনা করছি ম্যাচ নিয়ে, এডমান্ডকে নিয়ে আলোচনা হচ্ছে যে এডমান্ডের খেলাটা কোনো এফেক্টিভ ফুটবল নয়। তখন সে বললো আমায় যে দাদা ও তো গ্যালারি শো করে খুব। আমি বললাম গ্যালারি শো আমি তাকেই বলবো যে সাধারণ পারফেক্ট খেলা খেলতে পারে, কিন্তু সেটা না খেলে যে গ্যালারি শো করছে, মানে আপনি একটা নাইস ক্লিন এডুকেটেড ফুটবল খেলতে জানেন, কিন্তু আপনি সেটা না খেলে আপনি হঠাৎ করে গ্যালারি থেকে হাততালি পাওয়ার জন্য একটা কিছু করছেন। যেমন গায়করা দেখবেন অনেক সময় আমাদের ছিল যে অনুপ জালোটা ছিল, সে কৃষ্ণা মানে বলতেই থাকবে যতক্ষণ না মানে হাততালি পড়ে। মানে খুব বিখ্যাত ছিল, আপনারা অনেকে হয়তো অনুপ জালোটা গান শোনেননি। একসময় বিশাল বিখ্যাত ছিল অনুপ জালোটা ভজন, এবং সে ধরে রাখবে মাইয়া মোরে, মানে চলতেই থাকবে, মানে যতক্ষণ আপনি হাততালি দিচ্ছেন ও থামবে না। তো সেটা এক প্রকার গ্যালারি শো। মানে অনুপ জালোটা কিন্তু ভালো করে গাইতে জানতেন, প্রশিক্ষিত গায়ক, কিন্তু এটা গ্যালারি শো করতো, যে এটা ক্ষতিকারও হতো না। মানে ওই গ্যালারি শোতে কারো ক্ষতি হতো না, মানে দর্শকদের ভালো লাগতো তাই হাততালি দিত। কিন্তু যখন একটা ফুটবলার ধরুন একটা ভালো পাস খেলতে জানে, কিন্তু সেটা গ্যালারি শো করলো, তাদের করে হয়তো হাততালি হলো, টিমের অ্যাটাকটা নষ্ট হলো, যেটা মহিতোষ রয় শুরুর দিকে করতো। মহিতোষ রয় যখন ইস্টবেঙ্গলে জয়েন করলো প্রথম দিকে কিন্তু ও একটু গ্যালারি শো করতো, পরে সে অনেকটা শুধরে নিয়েছিল, কিন্তু ততক্ষণে এই আমাদের এই বিভিন্ন কোচরা ওর ঘাড়ে চেপে বসেছিল। তো কিন্তু আমাদের এডমান্ডের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে ও কিন্তু ওইটাই ছাড়া আর কিছু জানে না। মানে গ্যালারি শো মানে কি, কখন কী করতে হবে, কখন মানে ড্রিবল করতে হবে, কখন ড্রিবল করতে হবে না, কখন ব্যাকপাস করতে হবে, কখন বলটা হোল্ড করতে হবে, কখন সাইডে পাস দিতে হবে, এই জ্ঞানটুকু ওর নেই, বা থাকলেও সেটা থিওরিটিক্যালি আছে, ওর মাসেল মেমোরিতে সেটা নেই। মানে ম্যাচ চলাকালীন সেটাও প্রয়োগ করতে পারেন। হয়তো আপনি ওকে হয়তো ঘরে বসে, ঠান্ডা ঘরে বসে একটা পরিস্থিতি দেখিয়ে বললেন এডমান্ড এবার তুমি কী করবে, হয়তো সঠিক সিদ্ধান্ত নেবে, কিন্তু সেই সিদ্ধান্ত হয়তো অনেকেই নিতে পারে, কিন্তু আসল হচ্ছে আপনি ম্যাচ চলাকালীন ওই ফ্র্যাকশন অফ আ সেকেন্ডের মুহূর্তের মধ্যে আপনি আপনার মাসেল মেমোরি বা মাসেল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে সঠিক সিদ্ধান্তটা নিতে পারছেন কি না, মানে বেশিরভাগ ক্ষেত্রে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন কি পারছেন না, সেটা এডমান্ড পারে না। সুতরাং আপনারা মানে কিছুকে মানে ইলিশ মাছকে শাক দিয়ে ঢাকতে গিয়ে সব কিছুই গ্যালারি শো বলবেন না, এতে করে কিন্তু কারো কোনো উপকার হচ্ছে না, মানে আপনারও হচ্ছে না, ইস্টবেঙ্গলেরও হচ্ছে না। কেননা যখন এডমান খেলতে পারছিল না কলকাতা ফুটবল লিগে, যখন আমি বারংবার আলোচনা করেছি চ্যাট ফোরামে, আমার বক্তব্য অডিও বক্তব্যে বলেছি যে সায়ন কিন্তু বারবার বেটার খেলছে এডমান্ডের থেকে, তখন কিন্তু আমি দেখেছি অনেকেই বলেছে না এডমান নাকি মোটিভেশন পাচ্ছে না কলকাতা ফুটবল লিগ খেলার জন্য। হ্যাঁ, এবং কিন্তু আপনারা গতকাল দেখলেন কি হলো, বসিয়ে দিতে হলো। এবং এডমন্ডের মধ্যে এই ব্যাপারটা কিন্তু গোটা টুর্নামেন্টে ছিল, ডুরান্ড কাপে, এমন না যে শুধু একটা ম্যাচে। তো গ্যালারি শোয়ের ভুলটা আশা করি আপনারা কেউ বুঝলেন, সবাই বুঝবেন না সেটা আমি প্রত্যাশাও করি না, যদি দু একজনও বোঝেন সেটাই যথেষ্ট। তো গ্যালারি শোর তো হলো, এবার আসা যাক আত্মতুষ্টিতে। এবার আত্মতুষ্টি নিয়ে জানি না, মানে অনেকেই বলছেন যে ইস্টবেঙ্গল নাকি আত্মতুষ্টির জন্য
হেরে গেছে গতকাল বা বাজে খেলেছে, কিসের আত্মতুষ্টি? মানে ইস্টবেঙ্গল মানে রিসেন্ট হিস্ট্রিতে কী অ্যাচিভ করেছে, কী পেয়েছে একটা বড় ম্যাচ জেতা ছাড়া? কিছুই তো না। তা আত্মতুষ্টি হওয়ার জন্য তো কিছু একটা হতে হবে। যেমন যখন ভৌমিকের পতন শুরু হলো সেই গোল্ডেন এরাতে, আসিয়ান জেতার পর যারা গোল্ডেন এরা চলছিল সেই সময় ইস্টবেঙ্গলের যে পতন শুরু হলো, সেটা একটা আত্মতুষ্টির জন্য। একটা ম্যাচ হচ্ছে টিম নামালো না খারাপ মাঠের জন্য, সে বলেছিল যে এটা নাকি তার বিদ্রোহ, মানে বিপ্লব। আখের কিন্তু তারপর থেকে ইস্টবেঙ্গলের একটা ডাউনফল শুরু হলো। আরও ফ্যাক্টর আছে, শুধু যে এই কারণেই হচ্ছে তা নয়, ওয়ান অফ দ্য ফ্যাক্টার্স। মানে আত্মতুষ্টি হওয়ার সেখানে অন্তত একটা একটা সিচুয়েশন ছিল, একটা সিনারিও ছিল। কেননা একটানা জয় হচ্ছে, মানে অপরাজয়, সত্যিকারের অপরাজয় ছিল ইস্টবেঙ্গল সেই সময়। তো তখন একটা আত্মতুষ্টির কারণে, এখন একটা ম্যাচ জিতলেন, তাও শেষের দিকে কাঁপছিলেন। মানে আমি তো ম্যাচ শেষেই বলেছিলাম, মাঠে বসে বসেই বলেছিলাম যে খেললো মোহনবাগান, জিতলো ইস্টবেঙ্গল। তো সেই ম্যাচ কোনো মতে জিতে কেন একজনের মধ্যে আত্মতুষ্টি আসবে না? এটা আত্মতুষ্টি নয়। আপনারা হয় চুপ থাকুন, নয়তো সত্যিটা মেনে নিন যে কেন ইস্টবেঙ্গল খারাপ খেললো। এবার আসছে যাক দুর্ভাগ্যে। আমার পরিচিত এক ইস্টবেঙ্গল ফ্যান বলে, দাদা মানে চ্যাট ফোরামে লিখেছে, দাদা আমাদের খালি দুর্ভাগ্য, প্রথমে কোয়াদ্রাত টাইপ কোচ পেলাম, এবার আমরা অস্কার বোনাজো কেন বলছি নিশ্চয়ই এখন বুঝতে পারছেন, টাইপ কোচ পেলাম, এটা আমাদের চূড়ান্ত দুর্ভাগ্য। বোনাজো এই জন্য বলছি যে আপনারা দেখবেন যে অস্কারের বেঞ্চে কিছু প্লেয়ার থাকে যারা কলকাতা ফুটবলেকেও খুব একটা সুবিধা করে উঠতে পারে না, মানে প্রতিষ্ঠিত ব্যর্থ প্লেয়ার, প্রতিষ্ঠিত ব্যর্থ প্রেমিকের মতো। তার প্রতিষ্ঠিত ব্যর্থ মানে রামসাঙ্গা, মার্কজো, মার্থান কলকাতা ফুটবল লিগে যাচ্ছে তাই খেলেছে। তো তাদেরকে দেখবে নিয়মিত ডুরান্ডে বেঞ্চে রেখেছে। তার একটাই কারণ যে এখন যে এজেন্টরা যে সমস্ত কন্ট্রাক্ট বানায়, কন্ট্রাক্ট ক্লজ, সেখানে থাকে যে আপনি কতবার ফার্স্ট টিমে থাকলেন, মানে ম্যাচ ডে স্কোয়াডে থাকলেন, তার উপর একটা বোনাস। আপনি কতবার মানে গেম টাইম পেলেন, টোটাল গেম টাইম, বা আপনি কতবার সাবস্টিটিউট হিসেবে নামলেন তার উপর বোনাস, কতবার স্টার্টিং 11-এ থাকলেন তার জন্য বোনাস। সেই জন্য দেখবেন মানে আপনার মন হতে বলছে একে কেন রেখেছে বেঞ্চে, শুধু তো বেঞ্চ গরম করার জন্য হতে পারে না। যেখানে যোগ্য হয়তো সায়ন ব্যানার্জি রয়েছে, কলকাতা ফুটবল লিগে ভালো খেলছে, এই একটাই কারণ যে একটা বোনাসের ব্যাপার আছে। তো এইটা নিয়ে কিন্তু একটু ভোকাল হওয়া দরকার, ইস্টবেঙ্গল ফ্যানদের একটু মুক্ত কণ্ঠে প্রশ্ন করা দরকার, প্রতিবাদ করার দরকার আছে, শালীনতা বজায় রেখে। সায়ন ব্যানার্জি নিয়ে আরেকটা কথা বলবো, একজন বেশ সুন্দর একটা বড় একটা কমেন্ট করেছেন আমার আগের বক্তব্যের উত্তর, মানে কমেন্ট সেকশানে ইউটিউবে দেখলাম। সায়ন নিয়ে আরেকটা কথা বলবো। সায়ন এক তো বলেছি যে অনেকটাই উন্নতি করেছে বিগত কয়েক মাসে, ওই ব্যক্তিগত প্রশিক্ষণে বেশ ভালোই উন্নতি করেছে এবং খুব নিট ক্লিন বল ধরছে, ছাড়ছে, জায়গা নিচ্ছে, এবং ও কিন্তু ভেতরে ঢুকে আসে। মানে উইঙ্গারের কাজ কিন্তু শুধু উইংয়ে থাকা নয়, যেমন নাম্বার 9-এর কাজ শুধু নাম্বার 9-এ থাকা নয়, দরকারে এক পাশে সে সরে যাবে, ফিল্ডটাকে স্ট্রেচ করবে। তেমনই উইঙ্গার সবসময় যে উইং দিয়ে দৌড়াবে তা নয়। যখন যদি সায়ন রাইট উইংয়ে খেলে, তখন যখন বাদিক দিয়ে অ্যাটাক আসছে, সায়নকে কিন্তু ভেতরে ঢুকে কাট করে বক্সের লোক ভিড় বাড়াতে হবে, মানে অ্যাটাকারের ভিড় বাড়াতে হবে। সেটা কিন্তু সায়ন খুব ভালো করে। আপনারা দেখবেন যখন ক্রস আসছে, যখন লেফট উইং থেকে ক্রস আসছে, সায়ন কিন্তু ডান দিকে সেকেন্ড পোস্টে পৌঁছে যায় হেড করার জন্য। এবার আসা যাক ভাগ্য ব্যাপারে। তো আমার চ্যাট ফোরামে একজন লিখলেন আজ দিনের শুরুতে যে দাদা আমাদের কোচের ভাগ্যটাই খারাপ। প্রথমে আমরা কোয়াদ্রাতকে পেলাম, তারপর অস্কারকে পেলাম, যাদের মধ্যে মানে একটু সমস্যা আছে। তো দেখুন, এটাকে দুর্ভাগ্য তখনই বলা যেতে পারে যে কোনো কাজকে, যখন আপনি আপনি যা যা প্রয়োজনীয় সমস্ত কিছু করেন এবং তারপরেও যখন আপনি ঠিকঠাক ফলটা পান না, তখন সেটা দুর্ভাগ্য বলা যায়। কিন্তু আপনি যদি ধরুন বর্ষার মধ্যে ছাতা না নিয়ে বেরিয়ে পড়লেন রাস্তায়, আপনি ভিজে কাক ভিজে হয়ে বাড়ি ফিরলেন, তখন তো আপনি দুর্ভাগ্যকে দোষ দিতে পারবেন না। বা আপনি ধরুন রাস্তায় গাড়ি চলাচল করছে, আপনি
ট্রাফিক সিগন্যাল অবজ্ঞা করে রোজ রাস্তা পেরোচ্ছেন, দৌড়ে পেরোচ্ছেন, একদিন আপনি গাড়ির ধাক্কা খেলেন, সেটাকে হয়তো দুর্ভাগ্য বলা ঠিক নয়। মানে আপনি একটা হাই রিস্ক কাজ করছেন এক আনএডুকেটেড ওয়েতে, তো আপনি বিপদে পড়বেনই, সুনার অর লেটার আপনি বিপদে পড়বেন, আজ নয়তো কাল বিপদে পড়তেনি। তো কেন দেখুন, কোয়াদ্রাদের ক্ষেত্রে যেটা হয়েছিল, ইস্টবেঙ্গল ওকে হেড কোচ নিয়োগ করার পূর্বে ওর গোটা কোচিং ক্যারিয়ারে শুধু বেঙ্গালুরু ওকে একবার হেড কোচ নিয়োগ করেছিল, তাও ভাগ্যক্রমে, মানে যে হেড কোচ ছিল সে কন্টিনিউ করেনি, তখন কোয়াদ্রাত যে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল সে একটা সুযোগ পেয়েছিল। আর অস্কারের ক্ষেত্রে, অস্কার আপনারা নিশ্চয়ই জানেন, অস্কার বোনাসো সে স্প্যানিশ নাগরিক, কিন্তু কোনোদিন স্পেন বা ইউরোপের কোনো ক্লাব তাকে একদিনের জন্য হেড কোচ নিয়োগ করেনি। তাকে ওই বাংলাদেশ, মালদ্বীপ, ভারত এইসব দেশে তাকে নিয়োগ করেছে। গোটা তার কোচিং ক্যারিয়ারে তার সমস্ত পেকে গেছে, দাড়ি চুল সমস্ত পেকে গেছে, ইউরোপে সে একদিনও চাকরি পায়নি। আপনারা যদি বসুন্ধরা কিংসে তার কোচিং ক্যারিয়ারটা দেখেন, দেখবেন বসুন্ধরার সাথে বাকি যেসব টিম ছিল বাংলাদেশে, তো বিশাল মানের ফারাক, মানে বাজেটের আকাশ পাতাল ফারাক, তুলনাই করা চলে না। ব্যাপারটা এরকম যেন সুপার জায়ান্ট খেলছে কলকাতা ফুটবল লিগে, এরকম ব্যাপার ছিল। মানে ইস্টবেঙ্গল মোহামেডান নেই, সুপার জায়ান্ট একাই খেলছে কলকাতা লিগে, এরকম একটা ব্যাপার। প্লাস আপনারা যদি দেখেন, মানে অস্কার সেখানেও যেভাবে ফুটবল খেলতো, মানে বিশেষ কিছু প্লেয়ার নির্ভরশীল, মানে রবসন, মিগুয়েল, গফুরব, এই ধরনের কিছু প্লেয়ার নির্ভরশীল ওর খেলা ছিল। সেটা নিয়ে আমি আগেও বলেছি যে যেদিন ওর কোনো একটা কি প্লেয়ার অফ হয়ে যাবে, যে কোনো কারণে, হলুদ কার্ড বা এই ক্ষেত্রে পিতৃবিয়োগ, সেদিন ও পুরো খেলাটা কোল্যাপস করে যাবে। কারণ ওর টিম গেমের মধ্যে ওই ব্যাপারটা নেই যেটা ম্যানেজ করবে যদি কোনো একটা ইম্পর্টেন্ট প্লেয়ার না থাকে। তো আমরা এই ব্যাপারগুলোতে নজর দিইনি। আমাদের সমর্থকদের হাতে তো ক্ষমতা নেই, কিন্তু যাদের হাতে ক্ষমতা আছে, ম্যানেজমেন্ট, ইমামি বলুন, নিতু বলুন, এরা এই ব্যাপারগুলোতে নজর দেয়নি। তার ফলে যা হবার তাই হয়েছে। আপনারা একজন লিখেছেন খুব সুন্দর, আমার আগের অডিওর উত্তরে লিখেছেন, বেশ বড় একটা উত্তর, বেশ গুরুত্বপূর্ণ। আমরা ভুলেই যাচ্ছি যে নামধারীর বিরুদ্ধেও তো একই হয়েছিল, যারা লো ব্লক খেলে তাদের বিরুদ্ধে আটকে যায়, এবং শুধু সিনিয়র টিম আটকায় না। আপনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন, কিছুদিন আগে ওই 25 মান একটা ম্যাচে খুব খারাপ ফলাফল করেছিল ইস্টবেঙ্গল কলকাতা ফুটবলে গিয়ে, তখন বিনো ম্যাচ শেষে পালিয়ে গিয়েছিল। তখন 25 মান মিডিয়াকে বলেছিল লো ব্লক ডিফেন্সের বিরুদ্ধে খেলা খুব মুশকিল। হ্যাঁ, মুশকিল, তার কারণ তুমি জানো না কী করে ভাঙতে হয়। ওই চক্রব্যূহ অনেকেই ভাঙতে জানতো না, অভিমন্যু ভাঙতে জানতো, সেখান থেকে ভেঙে বেরিয়ে আসার রাস্তা জানতো না, অর্জুন জানতো। সুতরাং যে কোনো চক্রব্যূহ, যে কোনো লো ব্লক ভাঙার কিছু টেকনিক আছে। আপনি জানলে সেটা জানেন কী করে করতে হয়, না জানলে সেটা কঠিন। এবং প্রত্যেকবার দেখবেন যখনই কোনো টিম লো ব্লক খেলবে, সে যতই দুর্বল হোক, ইস্টবেঙ্গল কিন্তু মুখ থুবড়ে পড়বে। তখন আপনারা কেউ আত্মতুষ্টিকে দোষ দেবেন, কেউ লো ব্লক, কেউ আমরা দুর্ভাগ্যকে দোষ দেবেন, মানে এটা সেটা অনেক কারণকে আপনারা দোষ দেবেন। মূল যে টেকনিক্যাল কারণ সেগুলোকে আপনারা কেউ তুলে ধরছে না। মানে কেউ বলাটা ঠিক না, কেউ নয়, কেউ অবশ্যই তো রয়েছে যারা সচেতন এইসব ব্যাপারে। তো আরও যদি লোকের মধ্যে সচেতনতা বাড়ে তো খুব ভালো হয়, না হলেও ঠিক আছে। সকলে ভালো থাকবেন।